আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আজকে আমরা পড়বো ভাই গুণগত রসায়নের অনুশীলনী প্রশ্ন সলভিং। ভাই এই চ্যাপ্টারের এমসিকিউ এত গুরুত্বপূর্ণ ভাই, বোর্ড পরীক্ষায় তো আসেই, আর প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা জায়গায় আসে। তো তুমি যেখানে পরীক্ষা দিতে যাও, তুমি এই টপিক থেকে মানে এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক থেকেই আসার মতন ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। সো প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবো। ঠিক আছে, শুরু করি। ভাই দেখো, আমাদের প্রথম প্রশ্ন, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? ভাই প্লাঙ্কের ধ্রুবক ওটা মান কত ভাই? আমরা সবাই জানি 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -34। এন্ড ইউনিটটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, জুল সেকেন্ড। যদি আমাদের আসতো যে ভাই আর্জ, আসলে হয়ে যেত 10 টু দি পাওয়ার -7। কেন? কারণ 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার প্লাস 10 টু দি পাওয়ার 7 আমাদের আর্জ। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। তারপর পরমাণু দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। ভাই আমরা কৌণিক ভরবেগের ফর্মুলাটা কি জানি? mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। এখন এই জায়গায় কি বলছে যে ভাই দ্বিতীয় কক্ষপথ, তার মানে n ইজ ইকুয়াল টু 2, একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান। সো n এর মান যদি আমরা এখন 2 বসাই দিই, তাহলে কি হবে? 2h বাই 2 পাই। 2 কাটা, তাহলে আমাদের এই জায়গায় কি আসতেছে যে ভাই mvr ইজ ইকুয়াল টু আমাদের h বাই পাই। কি ভাই? h বাই পাই। ওকে, মানে আমরা মান বসাই দিব, ইজি ম্যাথ। তারপর ভাই তৃতীয় শক্তি স্তরের জন্য mvr এর মান কত? আমরা কি জানি? mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। এই রিলেটেড ম্যাথ ভাই অনেক আসে। তুমি n এর মান 3 বসাই দাও, তাহলে কি হবে ভাই? 3h বাই 2 পাই। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? তারপর কোন মতবাদ পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করেছে? ভাই আমরা কোন মতবাদে সৌরজগতের সাথে তুলনা পাই? রাদারফোর্ড মডেল। কোন মডেল ভাই? রাদারফোর্ড মডেল। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, তুমি একটু মনে মনে উত্তর দাও তো, যে ভাই রাদারফোর্ড মডেলে কি আবিষ্কার করা গেছিল? ভাই রাদারফোর্ড মডেলে কিন্তু প্রোটন আবিষ্কার হয় নাই, আবিষ্কার হয়েছিল কি ভাই? নিউক্লিয়াস। কি ভাই? নিউক্লিয়াস। রাদারফোর্ড মডেলে কি আবিষ্কার হয়েছিল ভাই? নিউক্লিয়াস। ঠিক আছে, ওকে। তারপর নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? আমরা বোর তত্ত্বর প্রযোজ্যতা পড়েছিলাম, যেখানে আমাদের ইলেকট্রন থাকবে কয়টা? আমাদের ইলেকট্রন থাকবে একটা। আমাদের ইলেকট্রন থাকবে কয়টা? একটা। তো এইটার কোনটাই দেখো একটা ইলেকট্রন নাই, যেহেতু প্রযোজ্য নয় বলছে, মানে এমন একটা আছে পরমাণু যেটার ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন নাই। কোনটার ক্ষেত্রে? দেখো তো, এই যে এইচ, এই যে ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন আছে, এইটার ক্ষেত্রে একটা ইলেকট্রন নাই, এটা ক্ষেত্রে ইলেকট্রন শূন্য, এটা ক্ষেত্রে একটা, এটা ক্ষেত্রে একটা ইলেকট্রন। তো যেটার ক্ষেত্রে ইলেকট্রন একটা থাকবে না, সেটা ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে না। তো উত্তর হলো H+। তারপর স্বর্ণপাত পরীক্ষায় কোন পদার্থের মানে প্রলোভন থাকে? ভাই প্রলোভন থাকে কোনটার? ভাই জিঙ্ক সালফাইড। কোনটার? জিঙ্ক সালফাইড। ভাই এটা ZNS আছে, এর জন্য তোমার সহজ, কিন্তু মাঝে মাঝে তোমার জিঙ্ক সালফাইড এইভাবে যখন লেখে, তখন আমরা ভুল করি। মনে রাখবা, জিঙ্ক সালফাইড, এটা কিন্তু ভুল করা যাবে না। জিঙ্ক সালফাইড। মাঝে মাঝে তোমাকে জিঙ্ক সালফেট দিয়ে দিবে, জিঙ্ক সালফাইড দিয়ে দিবে, বাট এই জায়গায় কিন্তু কি হবে? জিঙ্ক সালফাইড। ওকে, বুঝতে পারছো? আচ্ছা। তারপর আমাদের স্বর্ণপাত পরীক্ষার এটা গেল। 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? আমরা কি জানি যে ভাই 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে সেন্টিমিটার হলে কি হবে? সেন্টিমিটার হলে হবে 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। কারণ আমরা জানি 1 মিটার সমান হলো কত? 100 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা আমাদের 2 কমে যাবে। আরো যদি যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার। ঠিক আছে, এই ভ্যালুগুলো মাস্ট আমাদের জানতে হবে। তারপর কোনটি আলফা কণা? আলফা কণা কেমন? আমরা কি জানি আলফা কণা দেখতে কেমন? আমাদের একটা হিলিয়াম, এখানে আমাদের কি পরমাণুর সংখ্যা, এখানে পারমাণবিক ভর, আর চার্জ হলো দ্বিধনাত্মক। তো এটার দেখো তো কোনটার সাথে মিলা যায়? যে ভাই এখানে নিউট্রন আর প্রোটনের কথা বলছে। প্রোটন কয়টা? প্রোটন 2টা, নিউট্রন 2টা। সো কোনটায় 2টা প্রোটন 2টা নিউট্রন আছে? ভাই খ নাম্বার। তো খ নাম্বার হবে উত্তর। তারপরে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী প্রকাশ করেন? ভাই পরমাণু নিউক্লিয়াস যে ধনাত্মক আধানযুক্ত, এটার ফলেই তো ব্যাক আসতেছে। কি ব্যাক আসতেছে? আমাদের ওই আমরা যেই রেটা পাঠাইছি সেটা ব্যাক আসতেছে। তো এটা কার মডেল ছিল? এটা ছিল আমাদের বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল। এইটার মাধ্যমে কি নিউক্লিয়াসের আবিষ্কার হয়েছিল। এটার মাধ্যমে কিসের আবিষ্কার হয়েছিল ভাই? নিউক্লিয়াসের আবিষ্কার হয়েছিল। আমি দ্রুত এগিয়ে যাচ্ছি যাতে তোমার দেরি না হয়, সময় নষ্ট না হয়। এখন তোমার জন্য অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ। তারপরে
বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ভাই বোরনের ফার্স্টে এইসব বললে তুমি বের করবা কি ভাই? তুমি বের করবা এটা ইলেকট্রন বিন্যাস। সো এটা ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p1। এখন এই জায়গায় কৌণিক ভরবেগ বের করতে বলছে। কৌণিক ভরবেগে আমরা কি জানি? mvr ইজ ইকুয়াল টু nh/2 পাই। তো এই জায়গায় আমাদের n এর ভ্যালুটা জানতে হবে শুধু। এই জায়গায় n এর ভ্যালু কত বোরনের শেষ ইলেকট্রনের? ভাই এই জায়গায় n এর ভ্যালু হলো 2। কত ভাই? 2। সো এই জায়গায় যদি আমি 2 বসাই দিই তাহলে কি হবে? 2h/2 পাই। তার মানে 2 2 কাটাকাটি হবে হলো h/পাই। উত্তর কি? h/পাই। খুবই সহজ। কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করছিল? ভাই কোন কণা পরীক্ষা ছিল? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কোন কণা? আলফা কণা। নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? কার ক্ষেত্রে প্রযোজ্য হবে ভাই? যার ক্ষেত্রে ইলেকট্রন থাকবে কয়টা? ইলেকট্রন থাকবে একটা। এটা ক্ষেত্রে ইলেকট্রন শূন্য, এটা ক্ষেত্রে ইলেকট্রন একটা, এটা ক্ষেত্রে ইলেকট্রন দুইটা, এটা ক্ষেত্রে ইলেকট্রন দুইটা। সো প্রযোজ্য হবে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত হবে? ভাই আমরা এটার ফর্মুলা কি জানি? যে En ইজ ইকুয়াল টু E1/n²। আমাদের আরো যে ফর্মুলাগুলো জানতে হয় যে Rn মানে n-তম যে কক্ষপথের রেডিয়াস, এটা হলো R1 ইন্টু n²। আর Vn এর ক্ষেত্রে আমরা জানি V1/n। এই ফর্মুলা আমাদের জানতে হবে। সো n এর মান যদি বসাই দিই, তৃতীয় কক্ষপথের ইলেকট্রন শক্তি বলছে, তাহলে কি হবে? E1/3 এর উপর স্কয়ার। তার মানে কত হবে ভাই? E1 ইন্টু 1/9। E1 ইন্টু 1/9, এটাই হলো উত্তর। ওকে ডান। এগুলো জানতে হবে কিন্তু। এই যে এই তিনটা ফর্মুলাই ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। তারপর নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ? আমরা কি জানি যে প্লাঙ্কের সমীকরণ হলো E ইকুয়াল টু এইচ নিউ। E ইজ ইকুয়াল টু এইচ নিউ। এই যে ভাই আমাদের ক নাম্বারটা, E ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এটা কার? আইনস্টাইনের। ওকে। তারপর কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? আমরা দেখছিলাম না যে ভাই রাদারফোর্ডের যে মডেল, রাদারফোর্ডের যে মডেল ছিল, এই মডেলের সীমাবদ্ধতায় আমরা একটা পড়া পড়ছিলাম যে ভাই এটাকে তো সোলার মডেল বলা হয়েছে। মানে ওই জায়গায় পৃথিবীগুলো থাকবে, মানে গ্রহগুলো থাকবে, সো এটার মধ্যে ঘুরতে থাকবে। কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে, ইলেকট্রন যদি ক্রমাগত ঘুরতে থাকে তাহলে সে শক্তি নির্গমন করবে, মানে শক্তি বিকিরণ করবে, এবং সে ধীরে ধীরে নিউক্লিয়াসের দিকে চলে আসবে। সো ওই কথাটাই কার ছিল? ম্যাক্সওয়েলের। এবং এটা কার সীমাবদ্ধতা ছিল ভাই? রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। ওকে। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত? ভাই আমরা জানি 0.4টা জিরো। কয়টা জিরো? 4টা জিরো। 1 2 3 4, 4 সেন্টিমিটার। ওকে। মানে এটা অনেকগুলো ফর্ম আছে। যদি এটার আমি একটা শূন্য কমাই দিই সেটা হবে মিলিমিটার, আমি যদি দুইটা শূন্য বাড়াই দিই ওটা হবে মিটার। তো এগুলো আমার ভ্যালুগুলো জানতে হবে। দেন নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত? আমরা কি জানি? ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। এটা ছিল আমাদের কিসের? ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলি কি বলছিল যে ভাই একটা মানে ইলেকট্রনের তার কি থাকবে ভাই? তরঙ্গ ধর্ম, কণা ধর্ম দুইটাই থাকবে। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা ইকুয়াল টু h/mv। খুবই সহজ সহজ প্রশ্ন, খুবই সহজ সহজ প্রশ্ন, তোমাদের পারতে হবে, এগুলো না পারলে সমস্যা হবে। দেন ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিস্তরের স্তরে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? ভাই এটার ক্ষেত্রেও কি ক্যালসিয়াম পরমাণু বলছে, তার মানে আমার এটা ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। সো ক্যালসিয়াম আমরা জানি, আমরা আর্গনের পরে কি পাবো? আর্গনে পাবো 4s2। আর্গনের পরে কি পাবো? 4s2। সো এই জায়গায় যে 4s2, এটার মানে n এর মান কত? n এর মান হলো আমাদের 4। l ভাই s এর ক্ষেত্রে l এর মান কত? s এর ক্ষেত্রে l এর মান হলো 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2 এবং f এর ক্ষেত্রে 3। তারপরে l যদি 0 হয় m 0, আর তারপরে আমাদের s এর মান হবে প্লাস মাইনাস হাফ, মানে দুইটাই, যেহেতু দুইটা ইলেকট্রনের কথাই বলছে তাহলে প্লাস হাফ হবে মাইনাস হাফ হবে। সো এইটা যার সাথে মিলে সেটাই হবে উত্তর। তো 4 0 0 কোনটাই আছে ভাই? ক নাম্বারে আছে। সো সেটাই হলো উত্তর। দেন পরমাণুতে অরবিটালের ধারণা আসে কোন উৎস থেকে? ভাই অরবিটালের ধারণা এটা কোন তত্ত্ব থেকে আসছে ভাই? আমাদের কোয়ান্টাম তত্ত্ব থেকে আসছে। কোন তত্ত্ব থেকে ভাই? কোয়ান্টাম তত্ত্ব থেকে। দেন নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানে নিচের কোনটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক? ভাই দেখো ডি মানেই আমাদের এল এর মান কত হবে? এল এর মান হবে 2। ডি মানেই এল এর মান কত হবে? 2। সো এই জায়গায় 2 কোনটাই আছে এল এর মান সেটা তুমি দেখো। 2 আছে আমার খতে, আর আছে হলো আমাদের ঘতে। খতে আর ঘতে। ওকে। ফ্লোটা কি? এন, এল, এম, এস। এস এর মান হইতে হবে প্লাস মাইনাস হাফ, কিন্তু খতে 0 আছে, তাহলে খ বাদ। আর এই দুটো তো আগেই বাদ। সো উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের ঘ, যেটাতে আমাদের ডি এর মান সঠিক এবং এস এর মান সঠিক। ওকে ডান। নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোনটি অবাস্তব? ভাই অবাস্তব কোনটা হবে?
দেখো আমরা কি জানি যে ভাই এন এর মান যদি মানে একটা কিছু হয়, ধরো এক্স, এন এর মান হলো এক্স, তাহলে এল এর মান হবে এক্স মাইনাস ওয়ান। কি হবে? এক্স মাইনাস ওয়ান। এম এর মান হয় ভাই মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, মাঝে শূন্য সহ, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত শূন্য সহ, ঠিক আছে? আর এস এর মান সবসময় প্লাস মাইনাস হাফের মধ্যেই থাকে। সো এম এর মান, এই জায়গায় যে আমাদের এম আছে, এই এম এর মান কখনো এল এর চেয়ে বড় হইতে পারবে না। এম এর মান এল এর চেয়ে বড় হয় না, এবং এল এর মান কখনো এন এর চেয়ে বড় হয় না। তো যখনই দেখবা এল এর মান এন এর চেয়ে বড় করে দিচ্ছে, সেটা অবাস্তব। এম এর মান এল এর চেয়ে বড় করে দিচ্ছে, সেটা অবাস্তব। আর এস এর মান সবসময় হবে কত? প্লাস মাইনাস। এটা বাদে যে কোনো একটা কিছু হলে সেটা অবাস্তব। তো এই জায়গায় অবাস্তব কোনটা দেখো? প্রথমটাই তিন, তিনের পরে ভাই এল এর মান ঠিক আছে, তারপরে আমাদের চারের পরে এল এর মান ঠিক আছে। গ নাম্বারে দেখো তিনের পরে এল এর মান ঠিক আছে, বাট এল এর পরে যে এম এর মান ওইটা তো এল এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে এটা কখনো সম্ভব হবে না। তো আমাদের অবাস্তব হলো গ নাম্বার। তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে এম এর মান কত হয়? ভাই সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি এল, এল এর মান যদি 2 হয় তাহলে আমাদের এম এর মান কত? আমরা এটার একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি ভাই? 2l প্লাস 1। কি ভাই? 2l প্লাস 1। এম এর সংখ্যা কত হবে ভাই? 2l প্লাস 1। সো এই জায়গায় এল এর সংখ্যা যদি 2 হয় তাহলে কত? 2 ইন্টু 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। সো এম এর মান কত হবে? 5। এম এর মান কত? 5। এটা হলো ডি এর ক্ষেত্রে আর কি। এছাড়াও যদি তুমি বের করতে চাও, তুমি হাতে গুনে গুনে বের করতে পারো, ফর্মুলা মুখস্থ না করে। তো এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কি? -2 -1 0 +1 +2। সো হাতে গুনো 5টা। সো উত্তর হবে কত? 5। তারপর নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত? আমরা কি জানি? ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। শেষ। তারপর কোন পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন চারটি কোয়ান্টাম সংখ্যার মানটি সঠিক? আমি ওই যে তখন যেটা বলছি, এন এর মান মানে এল এর মান এন এর চেয়ে বড় হবে না, এম এর মান এল এর চেয়ে বড় হবে না। সো প্রথমটা কেটে দেখো, এম এর মান এল এর চেয়ে বড়, বাদ। তারপরটা দেখো, এন আর এল সমান, এটা কখনো হবে না। এল এর মান কত? এল হলো ভাই n-1, তো এটাও বাদ। তারপরে দেখো ঘ নাম্বারে দেখো 2 1 0, এইটা ঠিক আছে। ঘ নাম্বারে দেখো 2 1 + 2, এটাও হবে না, এম এর মান এল এর চেয়ে বড়। তো উত্তর কি? উত্তর হলো আমাদের গ। তারপরে পরমাণু তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? ভাই তৃতীয় শক্তি স্তর বলছে, যখন শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বলবে, সেই শক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করার উপায় হলো এন স্কয়ার। কি ভাই? এন স্কয়ার। যখন বলবে শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, সেটা হবে এন স্কয়ার। আর একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? ভাই 2টা। একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। তো যদি আমার আসতো মোট অরবিটাল সংখ্যা তাহলে হয়তো এন স্কয়ার। আর যদি আসে ভাই আমাদের মোট ইলেকট্রন সংখ্যা, যদি বলে ভাই মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা বললে সেটা হবে ভাই 2n স্কয়ার। কি হবে? 2n স্কয়ার। ঠিক আছে? সো এই জায়গায় তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বলছে, তাহলে n স্কয়ার হলে সেটা কত হবে ভাই? আমাদের 3 এর উপর স্কয়ার মানে 9। কত? 9। এখন যদি তোমাকে আমি বলি উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কত হবে, বা উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কত হবে, ভাই সেটা হবে 2l + 1। আর যদি ইলেকট্রন বলি তাহলে হলো 2 দ্বারা গুণ করে দেব। শেষ। তারপরে মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? ভাই 6টি ইলেকট্রন কোনটায় থাকতে পারে? ভাই দেখো আমাদের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ, যেহেতু অরবিটাল বলছে, মানে এই জায়গায় তো আমাদের এই অরবিটাল উপশক্তি স্তরও দেখতে হবে, শক্তি স্তরও দেখতে হবে। উপশক্তি স্তরের ক্ষেত্রে আমরা কি জানি যে ভাই উপশক্তি স্তরের ক্ষেত্রে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 × 12 + 1, 2 × 12 + 1। আর আমাদের শক্তি স্তরের ক্ষেত্রে, এটা হলো উপশক্তি স্তর, উপর ক্ষেত্রে। আর শক্তি স্তর যদি বলি, শক্তি স্তর বললে সেটা হলো আমাদের কত? 2n স্কয়ার। কত? 2n স্কয়ার। সো এই জায়গায় আমরা দেখি তো এটার মান 6, এটার মানও 6। দেখো n স্কয়ার ইজ ইকুয়াল টু 3, সো n ইজ ইকুয়াল টু √3। সো এটা অবাস্তব, এটা হবে না। এটা ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে আমরা কি পাবো? 2l + 1 ইজ ইকুয়াল টু 3। তারপরে কি আসে? 2l ইজ ইকুয়াল টু 2। সুতরাং l ইজ ইকুয়াল টু 1। এখন l এর মান 1 কোনটার ক্ষেত্রে ভাই? l এর মান হলো p এর ক্ষেত্রে। l এর মান কার ক্ষেত্রে? 1, p এর ক্ষেত্রে। সো কোনটায় ভাই সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে? p উপশক্তি স্তরে। আমরা এটা মুখস্থই জানি, তাও তোমাকে আমি জাস্ট একটু ম্যাথ করে দেখাই দিলাম।
ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তারপরে 2p অরবিটালের জন্য n l এবং m এর মানের সেট কোনটা হবে ভাই? 2p অরবিটাল 2p। সো এই জায়গায় আমরা n এর মান পেয়ে গেছি 2, p এর মান আমাদের p এর মান কত, মানে সরি l এর মান p এর জন্য কত? l এর মান p এর জন্য হলো ভাই আমাদের 1, আর m এর মান কত ভাই? -1 0 +1। এটাই হলো সেট, আমাদের খ নাম্বার হলো উত্তর। তারপর 3D উপশক্তি স্তরে অনুমোদিত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত? ভাই দেখো 3D কয়টি 3D উপশক্তি স্তর, এই জায়গায় আমাদের এল এর মান কত? এল এর মান হলো আমাদের 2। এখন এল এর মান যদি 2 হয় তাহলে কোয়ান্টাম সংখ্যার মান কতগুলো হবে? এল এর মান 2 হলে কোয়ান্টাম সংখ্যার মান হলো -2 থেকে আমাদের +2 পর্যন্ত। তাহলে কয়টা ভাই? 5টা। কয়টা? 5টা। এটা বের করার সূত্র কি? 2l+1। ঠিক আছে? তারপরে এমজি মৌলের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? ভাই এমজি মৌল, এমজি মৌলর তাহলে আমার কি বের করতে হবে? প্রথমে হলো আমাদের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি 1s2 2s2 2p6 দেন আমাদের কি 3s2। ঠিক আছে? এখন এই যে 3s2, এই 3s2 এর ক্ষেত্রে কি সর্ববহিস্থ স্তর, তো এইটার ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সেট বের করতে হবে। তো এই জায়গায় n এর মান কত? n এর মান 3, p এর মান s এর জন্য কত? 0। তাহলে m এর মান কত? সরি p বলি কেন আবার? l এর মান কত? 0। m এর মান তাহলে কত হবে? 0। আর s এর মান হবে +½ -½ বা +-½ তুমি যেভাবে উপস্থাপন করো তোমার ব্যাপার। ওকে, সো l আর m শূন্য আছে কোনটায় ভাই? ক আর ঘতে। তারপরে n এর মান ঠিক আছে কোনটায়? ঘতে। সো ঘ হলো আমাদের উত্তর। তারপর একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস n = 3 l = 2 হইলে তার কয়টা অরবিটাল সম্ভব? আমরা কি জানি যে l এর মান যদি 2 হয় তাহলে তার অরবিটাল সম্ভব হলো 2l+1। তাহলে উত্তর কত হবে ভাই? 5। কত? 5। তারপর একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারে? ভাই দেখো আমরা পলির বর্জন নীতি বা পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল পড়ছি না? ওটা ক্ষেত্রে কি বলছে যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান এক হইতে পারে না। এক হইতে পারে কয়টা? এক হইতে পারে 3টা। কয়টা? 3টা। যেমন তুমি ওই যে 3s2 যখন আমি দেখলাম, 3s2 এর ক্ষেত্রে তুমি দেখছো না যে ভাই ওই আমাদের n l আর m হলো সেম, আমাদের s এ যায় দুইটা ইলেকট্রনের জন্য, একটা হলো 5 লাভ আর একটা হলো +½ আর একটা -½ তো প্রথম 3টা আমাদের এক হইতে পারে। উত্তর হলো 3। কোনটি আকৃতি প্রকাশ করে? ভাই দেখো এই জায়গায় যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটা হলো আকার প্রকাশ করে। কি প্রকাশ করে? আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটা প্রকাশ করে আমাদের আকৃতি। ঠিক আছে? এটা মাথায় রাখবে, কোনটা আকার কোনটা আকৃতি। তারপরে 4f অরবিটালের জন্য n+n এর মান কত? এই n+l এর যে রুল, এটা কার রুল? আউফবাউ প্রিন্সিপালে যখন কোনটার পরে কোনটায় প্রবেশ করবে এটা আমরা জানার জন্য n+l রুল আমরা পড়ছিলাম। এখন n+l রুল মানে কি? n আর l আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ছি না, ওটার মান যোগ করব। 4f এর জন্য n+l = কত? n হলো 4 আর f কত? f মানে হলো 3, উত্তর হবে 7। উত্তর কত? 7। তারপর কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি গ্রহণযোগ্য? আগে যেটা বলছি যে ভাই আমাদের n এর মান থেকে 1 কম হবে l, তো l এর মান কখনো n এর চেয়ে বড় হইতে পারবে না। প্লাস ওই জায়গায় আমাদের যে m এর মান কখনো l এর চেয়ে বড় হইতে পারবে না। এই দুইটা ফ্যাক্টর মাথায় রাখবা, আর s হলো আমাদের +-½ হবে। সো এই জায়গায় দেখো যে 1 1 1 হবে না, 2 0 1 হবে না, 4 2 1 এই যে এটা হবে, 3 1 -2 হবে না। সো উত্তর হলো গ। তারপর একটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব? সেম আগের কথাবার্তায় 1 1 হবে না, 1 0 0 হবে, 1 1 হবে না, 1 1 হবে না। ঠিক আছে? তো সবসময় দেখবা l এর মান n-1 হইতে হবে, মানে n-1 বা এর চেয়ে ছোট। মিনিমাম কত হবে ভাই? n-1 মিনিমাম। এটা থেকে আমাদের কোন পর্যন্ত হইতে পারে? এটা থেকে আমাদের 0 পর্যন্ত হইতে পারে। n+1 থেকে 0 পর্যন্ত হইতে পারে। ঠিক আছে? তারপর উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর বেলায় কোয়ান্টাম সংখ্যা n = 4 l = 1 বিশিষ্ট অরবিটাল কোনটি? l = 1 তার মানে সেটা হলো p, সেটা মানে কি? p। সো n এর মান যদি 4 হয় তাহলে সেটা হবে 4p, সেটা হবে কি? 4p। সো এখানে কোনটা আছে? ওই যে খ নাম্বারটা, এটা হলো আমাদের p অরবিটাল। কপারের 19তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? 19তম ইলেকট্রন কপারের 19তম হবে না, তো এটা হবে 29তম। কি হবে ভাই? 29তম ইলেকট্রন। তো এই 29তম ইলেকট্রন কোথায় প্রবেশ করে? আমরা সর্বপ্রথম কপারের ইলেকট্রন বিন্যাস আঁকবো।
তো এটা ক্ষেত্রে কি জানি আর্গন, ঠিক আছে, আর্গন। এরপর আমাদের কি 3d4s, আমরা জানি এটা হলো আমাদের 3d10 4s1। হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা ছিল আমাদের, হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, 3d9 4s2, 3d9 4s2, কারণ 4s এর পরে তো 3d তে ঢুকবে, তাই না? তো 4s এর পরে 3d তে ঢুকলে আমাদের এই জায়গায় যখন 9 হয়ে যায়, তখন এই বান্দা মনে করে যে আমার আরেকটু স্টেবিলিটি প্রয়োজন, তাই এখান থেকে একটা ইলেকট্রন কোথায় দিয়ে দেয়? আমাদের 3d তে দিয়ে দেয়। যার ফলে হয় কি? যার ফলে হয় আমাদের এই উপরের অবস্থা 3d10 4s1, এটা আমাদের কি ফুল ফিল্ড, এটা হলো হাফ ফিল্ড। সো দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় বেশি স্টেবিলিটি পাই। এবং তাহলে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 3d তে প্রবেশ করছে। ওকে, উত্তর হবে 3d, উত্তর হবে 3d। ওকে, 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? ভাই 3p, কি বলছে ভাই? 3p, 3p এর ক্ষেত্রে আমরা কি জানি যে ভাই n এর মান হলো 3 আর p এর মান কত? p এর মান হলো 1, p এর মান কত? 1, তাহলে সরি p এর জন্য l এর মান, বারবার শুধু p লিখতেছি ভাই, p এর জন্য l এর মান কত? 1। তো উত্তর কি হবে ভাই আমাদের? খ, 3 আর 1। তারপরে বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? ভাই দেখো, চতুর্থ শক্তি স্তরে একটা পূর্ণ আবর্তন আমরা কি জানি? যততম n ততগুলা পূর্ণ আবর্তন, যত সংখ্যক n ততগুলা পূর্ণ আবর্তন, যত সংখ্যক n তত সংখ্যক পূর্ণ আবর্তন। তো উত্তর হবে 4। তারপরে মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? ভাই যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমি কি বলছি? অরবিটাল ধারণ ক্ষমতা হলো 12+1, এটা হলো অরবিটাল সংখ্যা। আর 2 × 12+1 এটা হলো ভাই মোট ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, কারণ একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তো 2 × 12+1। দেন dxy অরবিটালে কয়টি লোব থাকে? ভাই আমরা জানি ভাই ডি অরবিটাল মানেই লোব থাকবে হলো 4টা। কয়টা? 4টা। ডি অরবিটাল মানে লোব থাকবে কয়টা ভাই? 4টা। তারপর 3d অরবিটালের জন্য m এর মান এর কোন সেটটি হবে? 3d এর জন্য m, ভাই 3d মানে n = 3, l = 2, আর l = যদি 2 হয় তাহলে m হবে ভাই -2 থেকে +2, -2 থেকে +2। সো এটা হলো আমাদের m এর সেট। দেন p অরবিটালের আকৃতি নিচের কোনটি? আমরা জানি s এর আকৃতি কেমন? s এর আকৃতি কেমন? s এর আকৃতি হলো গোলাকার। যেমন গোলাকার, বৃত্তাকার কিন্তু না, এটা গোলাকার বলবা। p এর আকৃতি কেমন? ডাম্বেল। আর ডি এর আকৃতি কেমন? ডাবল ডাম্বেল। আমার চাইছে ডি এফ কিসের আকৃতি? পি এর আকৃতি, উত্তর হবে ডাম্বেল আকার। দেন Fe2+ আয়নের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? আমার কি করতে হবে? আমার ভাই এটা ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। আমরা জানি এটা হলো ভাই 26। তো এটা কি লিখবো ভাই? আর, আর্গন। তারপরে আমাদের 3d4s স্বাভাবিকভাবে কি হওয়ার কথা ছিল? যেহেতু আমাদের 26টা ইলেকট্রন, এই জায়গা হবে 2, এই জায়গা হবে 6, এই জায়গা হবে 2, এই জায়গায় কত? এই জায়গা হলো আমাদের 6, তাই না? এখন যখন ইলেকট্রন বের হয়ে যাবে, আমাদের Fe2+ বের হবে কোনটা থেকে? ভাই বের হবে 4s থেকে। সো 4s থেকে বের হইলে আমাদের 3d তে থাকবে 6টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। এখন আমরা কি জানি যে ভাই আমাদের মোট অরবিটাল সংখ্যা কত? 5টা। সো এরকম ভাবে শুরুতে একটা 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 করে একটা একটা করে 5টা যাবে। দেন যখন 6 নাম্বারটা আসবে তখন এখানে একটা পূর্ণ হবে। সো এই জায়গায় আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা ডি অরবিটালে? তখন 6টা। আর যদি বলতো বিজোড় ইলেকট্রন কয়টা, তাহলে হয়তো 4টা। তারপরে কোন অরবিটালটি সম্ভব? আমরা কি জানি যে ভাই আমাদের n এর মান যদি হয় x, l এর মান হবে x-1 থেকে 0, x-1 থেকে 0। আমি x-1 অনেক জায়গায় লিখছি, কারণ মিনিমাম বেয়ার মিনিমাম লিখছি আর কি, যে ওটা সত্যতা প্রমাণ করার জন্য। তো এই জায়গায় আমাদের x-1 থেকে 0 হইতে হবে। সো n এর মান যদি হয় আমাদের 3, সো এই জায়গায় d এর মান হইতে হবে আমাদের 0 থেকে 2 পর্যন্ত। সো এই জায়গায় দেখো n এর মান 3 হলে কি f সম্ভব? f এর মান হতো 3, f এর ক্ষেত্রে l এর মান কত? 3 না? সো এটা হলো অসম্ভব। এটা কি? অসম্ভব। 3d সম্ভব, 2d অসম্ভব, কারণ 2 হলো n এর মান, d এর মান কি? l = 2, তাহলে 1p অসম্ভব, কারণ p এর মানও 1। সো সম্ভব কোনটা? 3d। 2p অরবিটালের n+l এর মান কত? 2p অরবিটালের n+l এর মান কত ভাই? 2p মানে আমাদের n এর মান হবে 2, p এর মান হবে 1। কত? n এর মান 2, p এর মান 1।
সরি পি এর মান, আবার পি এর মান লিখছি, এটা হলো আমাদের এল এর মান, শের ভাই এল এর মান। দেন বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে এন এর মান কত? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো আমরা যখন লাইম্যান বামার প্যাশেন্ট পড়ছি, আমরা বামারকে কত নাম্বারে পাইছি ভাই? কত নাম্বার কক্ষপথে পাইছি ভাই? সেকেন্ড। কত নাম্বার পথে? সেকেন্ড। এখন বলছে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে, এই কথাটা ইম্পর্টেন্ট ভাই, এই কথাটা ইম্পর্টেন্ট ভাই। আমরা প্রথম লাইন পাবো কোথায়? আমরা প্রথম লাইন পাই যখন থার্ড থেকে সেকেন্ডে আসে, যখন থার্ড থেকে সেকেন্ডে আসে। আর আমরা দ্বিতীয় লাইন পাই কোথায়? আমরা দ্বিতীয় লাইন পাই যখন ফোর্থ থেকে সেকেন্ডে আসে, যখন ফোর্থ থেকে সেকেন্ডে আসে। সো দ্বিতীয় লাইনের ক্ষেত্রে এন এর মান কত হবে ভাই? 4। সর্ববহিস্থ স্তরে ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটা ভাই? সর্ববহিস্থ স্তরের ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটা হবে ভাই? দেখো আমাদের ডি অরবিটাল, ডি মানে এল এর মান কত হবে? 2। এখন এল এর মানে জায়গায় 2 কোনটাই আছে ভাই? গ তে আছে, উত্তর হবে গ। দেন এল ইজিক্যাল টু 2 হলে উপস্তর কোনটা? ডি। খুবই সহজ। দেন 15 বলছে এটা হলো নাইট্রোজেন, এটার আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? ভাই আমরা নিউট্রন সংখ্যা মানে কি জানি? নিউট্রন সংখ্যা হলো আমাদের মোট, মানে আমাদের ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সো এই জায়গায় আমাদের ভর সংখ্যা কত? ভর সংখ্যা হলো আমাদের 15 মাইনাস 7। সো উত্তর হবে কত? 8। উত্তর কত? 8। দেন নিচের কোনটি কম্পোজিট কণিকা? আমরা কি জানি? কম্পোজিট কণিকা দুইটার নাম জানি, একটা হলো আমাদের কি? আলফা কণা, আরেকটা হলো ডিউটেরন কণা। আমরা ডিউটেরিয়াম আর ডিউটেরনে ভুল করি। ডিউটেরন কি? ডিউটেরন হলো হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ। সেম আমাদের ট্রিটিয়ামও হাইড্রোজেনের আইসোটোপ। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম হাইড্রোজেনের 3টা স্টেবল আইসোটোপ। টোটাল আইসোটোপ 7টা, আমাদের স্থায়ী হলো 3টা। আর এই জায়গায় মেজন, মেজনটা কি? মেজন হলো অস্থায়ী কণিকার। কম্পোজিট কণিকা কোনটা ভাই? ডিউটেরন। কোন জোড়াটি আইসোবার? আইসোবার মানে কি? ভর সংখ্যা সমান। আইসোবার মানে কি? ভর সংখ্যা সমান। বার মানে মনে রাখবা ভর, আইসোবার মানে ভর সংখ্যা সমান। সেই জায়গায় ভর সংখ্যা সমান কোনটাই আছে? শুধুমাত্র কতে আছে, এটা হবে উত্তর। আইসোটোন, টোন মানে নিউট্রন সংখ্যা সমান। টোন মানে কি সমান? নিউট্রন সংখ্যা সমান। ঠিক আছে, এখানে নিউট্রন সংখ্যা সমান আছে কোনটায়? নিউট্রন সংখ্যা সমান আছে 8 8। উত্তর হবে গ। তারপরে পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান? কোনটা কোনটা ভাই? দেখো একটা পরমাণুর প্রোটন সংখ্যা, পরমাণু অবস্থায়, আয়নিত অবস্থা কিন্তু বলি নাই, আয়নিত অবস্থা কিন্তু বলি নাই, এই জায়গায় পরমাণুর অবস্থা প্রোটন সংখ্যার সাথে আমাদের সমান থাকে ইলেকট্রন সংখ্যা। কোন সংখ্যা ভাই? ইলেকট্রন সংখ্যা। তারপর কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে আমাদের এই 90 থেকে 91 হয়েছে? আমরা জানি যে যখন আমাদের আলফা কণা বিচ্ছুরণ হয় তখন ভর সংখ্যা 4 কমে, প্রোটন সংখ্যা 2 কমে। কিন্তু যখন আমাদের এই প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, মনে রাখবা ভাই বিটা এমিশন হয়েছে। কি হয়েছে ভাই? বিটা এমিশন। বিটা এমিশনে আমাদের প্রোটন সংখ্যা 1 বাড়ে, প্রোটন সংখ্যা ভাই 1 বাড়ে। তারপরে যে সব পরমাণু ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে? বলছে ভর সংখ্যা একই, তার মানে হবে বার, মানে আইসোবার। তারপরে আমাদের ম্যাগনেসিয়ামের শক্তিশালী ইলেকট্রন সংখ্যা কত? আমাদের এমনি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হইতো? যত প্রোটন সংখ্যা মানে 12, কিন্তু 2 প্লাস মানে আমাদের 2টা ইলেকট্রন কম আছে। প্লাস মানেই ওই জায়গায় আমাদের ইলেকট্রন সংখ্যা কম, যেহেতু 2 প্লাস 2টা ইলেকট্রন কম, তাহলে এখান থেকে 2 মাইনাস, তাহলে কত? 10। ইলেকট্রন সংখ্যা কত? 10। দেন এম মোলের আয়ন এম প্লাস সম্ভব কিন্তু N2 প্লাস সম্ভব না। মৌলটির পরমাণু বহিস্তরের ইলেকট্রনীয় কাঠামো কোনটি? এখানে সম্ভব না বলতে কি যে ভাই স্বাভাবিক অবস্থায় সম্ভব না, তুমি যদি বেশি প্রেসার দাও সম্ভব। এটা বলতে কি যে ভাই এম প্লাস সম্ভব, তার মানে তার সর্ববহিস্তরের ইলেকট্রন সংখ্যা ছিল আমাদের একটা। সর্ববহিস্থ স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা ছিল একটা। যখন সেই একটা চলে যায় সে মানে স্টেবল হয়ে যায় অনেক। দ্যাটস ওয়াই M2 প্লাস সম্ভব না। এই জায়গায় কোনটাই সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা একটা, যে জায়গায় S1 আছে আর ওই জায়গায় PD কিছু নাই। সো এটা আছে শুধুমাত্র খতে। সো উত্তর হবে এটা। এক্সাম্পল কি? এক্সাম্পল হলো ভাই সোডিয়াম। তারপরে এই কার্বন নিউক্লিয়াসে 2টি নিউট্রন সংখ্যা সংযোজন করলে কি হবে ভাই? নিউট্রন সংখ্যা যদি সংযোজন করে আমার প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হবে না। কি হবে? ভর সংখ্যা বাড়বে। সো এই জায়গায় 12 জায়গায় হবে 14। সো কার্বন 14 আইসোটোপ শেষ।
দেন ভারী পানি কি ভাই? ভারী পানি মানে জানি আমরা ডিউটেরিয়াম অক্সাইড। কি জানি ভাই? ডিউটেরিয়াম অক্সাইড। সো এটা হলো D2O। তারপরে আমাদের পারমাণবিক ভরের একক কি ভাই? পারমাণবিক ভরের একক তুমি ইংলিশ করো। পারমাণবিক মানে কি? অ্যাটমিক। ভর মানে কি? ম্যাস। একক মানে হলো ইউনিট। সো অ্যাটমিক ম্যাস ইউনিট। এটা হলো আমাদের পারমাণবিক ভরের একক। দেন নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? ভাই তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা ভাই? কার্বন 14। কোনটা ভাই? কার্বন 14। তারপরে আমাদের রিডবার্গ ধ্রুবক কোনটা? আমরা রিডবার্গ ধ্রুবক কি জানি? 109678। এটা জানি আমরা যে 109678। এটা আমরা পড়ছি না? সো এইটা কত পার সেন্টিমিটার? এটা যদি আমি যে পয়েন্ট আকারে লিখতে পারি 1.09678 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। মিলে কোনটা? মিলে হলো খ নাম্বারটা। খ নাম্বারটা হলো উত্তর। দেন এই দুইটা পরমাণু পরস্পর কি? এটা নিউট্রন সংখ্যা হলো 16, এটা নিউট্রন সংখ্যা হলো 16, এটা নিউট্রন সংখ্যা 16। তাহলে নিউট্রন সংখ্যা যদি সমান হয় আমরা কি বলি? আইসোটোন। কি বলি? আইসোটোন। এটা হলো আইসোটোন। দেন কোনটির ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম আয়নের মতন? ভাই অ্যালুমিনিয়াম আয়ন মানে এটার ইলেকট্রন সংখ্যা আছে 10। এখানে কোনটার ইলেকট্রন সংখ্যা 10? এটা ইলেকট্রন সংখ্যা 9। এটার ইলেকট্রন সংখ্যা কত? এটার ইলেকট্রন সংখ্যা 10। এটার ইলেকট্রন সংখ্যা কত? এটার ইলেকট্রন সংখ্যা হলো আমাদের 18। এটার ইলেকট্রন সংখ্যা হলো আমাদের 11। তো 10 কোনটা? 10 হলো আমাদের ফ্লোরিন। তারপর অষ্টক অসম্পূর্ণ যৌগ। এটা আমি অনেকবার পড়াইছি যে ভাই অষ্টক অসম্পূর্ণ যৌগই তোমার কি হবে? এটা হবে তোমার লুইস, বলো মনে মনে বলো, লুইস অ্যাসিড নাকি ক্ষার? এটা হবে লুইস অ্যাসিড। অষ্টক অসম্পূর্ণ যৌগ হবে লুইস অ্যাসিড। ঠিক আছে, এরপরে এই অষ্টক অসম্পূর্ণ যৌগই হবে ইলেকট্রোফাইল। কি হবে? ইলেকট্রোফাইল। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে অষ্টক অসম্পূর্ণ যৌগ কোনটা হবে ভাই? আমাদের কোনটা? BF3। কোনটা? BF3। এটাই তো ভাই আমাদের কি আছে? আমাদের লোন পেয়ার ইলেকট্রন আছে। এটা তো আমাদের 8 ফিল আপ হয়েছে, এটা অষ্টক সম্প্রসারণ হয়েছে। এইটাতে আমাদের আছে 6টা, সো উত্তর হবে BF3। দেন ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? ভাই ইলেকট্রনের চার্জ হলো আমাদের ঋণাত্মক 1.6 × 10⁻19 কুলম্ব। ঠিক আছে, তারপর অক্সিজেনে কয়টি আইসোটোপ পাওয়া যায়? ভাই অক্সিজেনের আইসোটোপ পাওয়া যায় 3টা। কোনটা কোনটা? O16, O16, O17, O18। তারপরে সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? ভাই সোডিয়াম আয়ন বলছে, সোডিয়াম আয়ন মানে Na+, মানে একটা ইলেকট্রন চলে যাবে, আমাদের থাকবে কয়টা? ভাই 10টা ইলেকট্রন। দেন নিচের কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে? ভাই স্থায়ী আইসোটোপ আছে একটা হলো সোডিয়াম আর গোল্ড। খুবই 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 গুরুত্বপূর্ণ ভাই, পরীক্ষা আসে যে কোন দুইটার আমাদের স্থায়ী আইসোটোপ একটা, সেটা হলো সোডিয়াম আর গোল্ড। তারপরে ক্যাথোড রশ্মি কি? ভাই ক্যাথোড রশ্মি হলো আমাদের ইলেকট্রন। আমরা জানি জে থমসন, তার জে থমসন 1897 কবে? 1897 ক্যাথোড রশ্মি পরীক্ষাকালে সে ইলেকট্রন আবিষ্কার করে। তারপরে কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা সমান মানে সে জায়গায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব সমান হবে। ঠিক আছে, আর যদি আমরাই করতে চাই তাহলে হলো আয়নিত অবস্থায় থাকবে যদি প্রোটন সংখ্যার সাথে না মিলে। তো এই জায়গায় দেখো তো, এই জায়গায় আমাদের ইলেকট্রন সংখ্যা বেরিলিয়াম মানে কত? বেরিলিয়াম মানে ইলেকট্রন সংখ্যা হবে আমাদের 4 আর নিউট্রন সংখ্যা আছে 5, মিলল না। এটা ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হলো আমাদের 9, নিউট্রন সংখ্যা 10, এটাও মিলল না। এটা ক্ষেত্রে দেখো, এটা ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হলো আমাদের কত? 11, নিউট্রন সংখ্যা হলো আমাদের 12, মিলল না। এটা ক্ষেত্রে দেখো আমাদের ইলেকট্রন সংখ্যা যেহেতু 2 তার মানে 10, নিউট্রন সংখ্যাও 10, তো মিলছে। উত্তর হলো আমাদের অক্সিজেন 2-। দেন পটাশিয়ামের সর্ববস্তু ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক? পটাশিয়াম মানে আমরা কি জানি? পটাশিয়াম মানে হলো পটাশিয়াম 19, এটা মানে হলো আর্গন। আর্গনের পরে আমাদের 3d0 4s1, সর্ববস্তু ইলেকট্রনটা কোথায়? 4s1 এ। তো 4s1 এর ক্ষেত্রে n = 4, l = 0, m = 0, s = +½ কি ভাই? +½ তো দেখো কোনটা +½ আছে আমাদের, কোনটা ভাই? দেখো ঘ নাম্বার, এবং l আর m 0 0। কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান? ইলেকট্রন সংখ্যা সমান কোনটার কোনটার? এটার ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামে কত? 10, এটা হলো আমাদের 18 বাদ, এটা হলো আমাদের কত? এটা হলো আমাদের 18, এটা হলো আমাদের 18, এটা 10 বাদ, এটা হলো আমাদের 10 10 10 18 বাদ,
আমাদের এটা কত 18 18 18 18, সঠিক উত্তর হলো আমাদের ঘ। সঠিক উত্তর কত? ঘ। এটা একটু করে করে দেখবা। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কোনটায়? ভাই ব্যতিক্রম মানে কি? যে ভাই ধরো হওয়ার কথা ছিল কত, যেমন কপারের ক্ষেত্রে হওয়ার কথা ছিল 3d9 4s2, কিন্তু স্টেবিলিটির জন্য কি হয়ে গেছে 3d10 4s1। এরকম আর কোনটায় কোনটা হয়? এরকম হয় ক্রোমিয়ামে। কোথায়? ক্রোমিয়ামে। ক্রোমিয়ামেও কি ভাই আমাদের হওয়ার কথা ছিল 3d6 4s আমাদের 2, সরি 3d6 না 3d4, আমাদের হওয়ার কথা ছিল 3d4 4s2, যেহেতু আমাদের 24। সো তখন এটা কি হয়? এটা ভাই চলে আসে এইখানে, সো হয় 3d5 4s1। দ্যাটস ওয়াই এখানে ব্যতিক্রম ঘটে। তারপরে আমাদের কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? আমরা জানি যে ভাই সকল নিষ্ক্রিয় গ্যাসই পি ব্লক মৌল এক্সেপ্ট হিলিয়াম। এই হিলিয়ামটা কি ভাই? হিলিয়ামটা হলো এস ব্লক মৌল। তারপরে 3d10 4s1, ভাই এটা দেখো আর্গন মানে 18টা ইলেকট্রন প্লাস 10 আর 1 মানে কত 11, 18 প্লাস 11 কত হয় 29। 29 কার পারমাণবিক সংখ্যা? ভাই কপার। উত্তর হবে কি? উত্তর হবে কপার। তারপরে কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহ ইলেকট্রনে বিন্যস্ত হয়? আমরা জানি যে ভাই তিনটা নীতি আছে। তিনটা কি কি? একটা হলো আমাদের হুন্ড, আউবাউ, পাইলির বর্জন। এখন যদি একটা বলে তাহলে সেটা হবে আমাদের আউবাউ, আর যদি বলে কোনটি নয় তাহলে উত্তর আসবে ভ্যাসপার। ঠিক আছে, এখন যদি একটা বলে তাহলে কি হবে? আউবাউ। তারপরে নিচের কোনটি অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে? অরবিটালের শক্তি সর্বনিম্ন মানে কি? n প্লাস l এর মান কোনটার ক্ষেত্রে কম হবে? দেখি তো এটা ক্ষেত্রে কত? এটা ক্ষেত্রে হলো 5, 3 প্লাস 2, 3 প্লাস 2 কত 5, এটা ক্ষেত্রে কত 4, এটা ক্ষেত্রে কত 5, এটার ক্ষেত্রে 3। সো সবচেয়ে কম কোন, সবচেয়ে কম কোনটায়? সবচেয়ে কম হলো আমাদের 3s। তারপরে 3d অরবিটালের জন্য m এর মান কত হবে? ভাই 3d অরবিটাল মানে আমাদের n এর মান এই জায়গায় 3, d এর মান এই জায়গায় 2। তো d এর মান যদি 2 হয় তাহলে m এর মান -2 থেকে হবে +1। সো এই জায়গায় এটাই হলো আমাদের m এর মানের সেট। ডান। তারপরে অ্যালুমিনিয়াম প্লাস আয়নে 23টি ইলেকট্রন থাকলে m এর পারমাণবিক সংখ্যা কত হবে? ভাই দেখো আমাদের m প্লাস আয়নে 23টা ইলেকট্রন, m3 প্লাস আয়নে কয়টা ইলেকট্রন? 23টা ইলেকট্রন। m3 প্লাস এ যদি আমাদের ইলেকট্রন সংখ্যা থাকে 23, তাহলে আমাদের আসলে প্রোটন সংখ্যা কত? 3 প্লাস মানে আমি কি বলছি ভাই? 3টা ইলেকট্রন কম আছে। কয়টা ইলেকট্রন কম আছে? 3টা ইলেকট্রন কম আছে। তাহলে 3টা ইলেকট্রন যদি বেশি থাকতো তাহলে কি হইতো? 23 প্লাস 3, তার মানে কত হইতো? 26। সো আমাদের ইলেকট্রন সংখ্যা কত হইতো ভাই? মানে প্রোটন সংখ্যা কত? 26, কারণ আমরা জানি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা স্বাভাবিক অবস্থায় থাকে সমান। তারপরে ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে? ক্রোমিয়াম কি জানি আমরা? ক্রোমিয়ামের ক্ষেত্রে যেহেতু ক্রোমিয়াম 24, সেটার ক্ষেত্রে আমরা জানি এটা হলো আর্গন। আর্গনের পরে এখানে 3d5 4s1 হয়। হওয়ার কথা ছিল কি 3d4 4s2, বাট এই জায়গায় আমাদের বেশি স্টেবিলিটির জন্য দুইটাই অর্ধেক পূর্ণ থাকে। সো বিজোড় ইলেকট্রন কয়টা আছে ভাই? 5 আর 1, 5 এ 5টাই বিজোড় ইলেকট্রন, এসে হলো একটাই। সো বিজোড় ইলেকট্রন 6টা। তারপর নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে? ভাই ডি অরবিটালে ইলেকট্রন থাকার জন্য ভাই ডি অরবিটাল থাকতে হবে, যেটা আমাদের একটা হইলেও ইলেকট্রন থাকবে। এবং ডি অরবিটালে ইলেকট্রন থাকার জন্য সেটাকে কি হইতে হবে? ডি ব্লক মৌল হইতে হবে। কোন ব্লক মৌল হইতে হবে? ডি ব্লক মৌল। এটা কি ভাই? এস ব্লক মৌল। ক্যালসিয়াম কি? এস ব্লক মৌল। আর্গন কি ভাই? পি ব্লক মৌল। স্ক্যান্ডিয়াম হলো ডি ব্লক মৌল। সো ডি ব্লক মৌল যেটা, সেটাতে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে। সো উত্তর হলো আমাদের স্ক্যান্ডিয়াম। তারপরে নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি পি ব্লক ভুক্ত? ভাই পি ব্লক ভুক্ত হওয়ার জন্য আমরা একটা ম্যাজিক নাম্বার দেখি, 2, 8, 8, 18, 18, 32, 32। ঠিক আছে, আচ্ছা নিচেরটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু মুছি। 2, 8, 8, 18, 18, 32, 32। তো এই ক্ষেত্রে প্রথমটায় আমাদের কি শুধু কি ব্লক আছে? এস ব্লক আছে। পরেরটায় আমাদের এস আর পি ব্লক আছে। পরেরটায়ও আমাদের শুধু এস আর পি ব্লক আছে। 18 থেকে আমাদের আসলে ডি ব্লক শুরু হয়েছে। এখন আমি একটু দেখা শুরু করতো 3 মানে কি 2 প্লাস 1, মানে এটা যাবে আমাদের কোনটায়? আমাদের যাবে হলো সেকেন্ড পিরিয়ডে। কোন পিরিয়ডে ভাই? সেকেন্ড পিরিয়ডে যাবে বা সেকেন্ড পর্যায়ে যাবে। সেই ক্ষেত্রে যেহেতু 2 প্লাস 1 আছে, তার মানে এটা হলো এস ব্লক ভুক্ত। কোন ব্লক ভুক্ত? এস ব্লক ভুক্ত। তারপরে 11, 11তে কি হয় ভাই? 2 প্লাস 8 প্লাস 1, যেহেতু লাস্টে 1 আছে সেটাও হবে আমাদের কি? আমাদের যেহেতু আমাদের 3টা সংখ্যা, তার মানে থার্ড পিরিয়ড, এবং এটা হবে আমাদের এস ব্লক ভুক্ত। কোন ব্লক ভুক্ত? এস ব্লক ভুক্ত। 33 এর ক্ষেত্রে কি? দেখো তো 2 প্লাস 8 প্লাস 8, তারপরে কত আসে?
তারপরে আসে আমাদের ওই জায়গায় কত আমাদের 16, তারপরে 18 প্লাস আসে 15, কত 15। এখন এইটার ক্ষেত্রে দেখো তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো। 2+8 বলছি না, আমি কি বলছি 2+8, 2+8 এর পরে আরেকটা 8, তার মানে এই জায়গায় কত হইলো, এই জায়গায় হলো আমাদের 18, তারপর হয় 15। এখন 15কে তুমি রিপ্রেজেন্ট করতে পারো দুইভাবে, 8+7 রিপ্রেজেন্ট করতে পারো না, বা এই জায়গায় তুমি 2+8+15 যেহেতু বলছি, তার মানে এটা চলে আসবে আমাদের ফোর্থ পর্যায়ে। কোন পর্যায়ে ভাই? ফোর্থ পিরিয়ডে। কোন পিরিয়ডে? ফোর্থ পিরিয়ডে বা চতুর্থ পর্যায়ে। এখন 15 নাম্বার যে এলিমেন্ট, এই 15 নাম্বার এলিমেন্ট কোনটার মধ্যে থাকবে? এটা কি এস এ যাবে, না পি তে, না ডি তে? মনে রাখবা যে ভাই প্রথম দুইটা হলো এস, পরের 10টা কি, পরের যে 10টা, এই 10টা হলো আমাদের ডি, তারপরেরটা হলো আমাদের পি। সো এই যে আমাদের 15 যেহেতু যেহেতু 12 পার হয়ে গেছে, তার মানে সেটা থাকবে পি ব্লকে। কোন ব্লকে? পি ব্লকে। বুঝতে পারছো? 43 এরটা আমরা দেখে নিই। 2 প্লাস 8 প্লাস 8 প্লাস আমাদের কত হলো 16, এটার সাথে যদি আমি 18 যোগ করি তাহলে কত হয়? 34 প্লাস 10 প্লাস 10। সো এই জায়গায় দেখো আমাদের এটা যেহেতু 4টা পার হয়ে গেছে, তো এটা হলো আমাদের ফিফথ পিরিয়ডে। কোন পিরিয়ডে? ফিফথ পিরিয়ডে। ফিফথ পিরিয়ডের 10 নাম্বার, তার মানে এটা হলো ডি ব্লকভুক্ত। কোন ব্লকভুক্ত? ডি। সো এটা হলো এস এস, এটা হলো পি, আর এটা হলো আমাদের ডি ব্লকভুক্ত। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? আমাদের ম্যাজিক নাম্বার কি? 2+8+8। সো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো যে প্রথমটার সাথে 2, তারপরটা হলো 8 8, তারপরটার সাথে আমরা 18 যোগ করবো, তাহলে আমরা পরেরটায় যেতে পারবো। ওইটার মধ্যে যদি পড়ে যায় তাহলে ওই পিরিয়ডের মধ্যেই পড়বে। কথা কি বুঝছে নাকি বুঝি নাই? উত্তর হবে আমাদের 33। উত্তর কি হবে? 33। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে? সাধারণ নিয়মের ব্যতিক্রম মানে ওই জায়গায় আমার কি ঘটবে? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো সেটা হলো 11th গ্রুপে, যেটা হলো কয়েন মেটাল আর কি, কপার, তারপরে সিলভার, গোল্ড, এগুলোর ক্ষেত্রে ঘটে আর কি। সো কয়েন মেটাল 11th গ্রুপে কোনটা আছে? আমার আছে ভাই সিলভার। সো এটাই হবে আমাদের উত্তর। তার নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে? অধিক স্থিতিশীলের ক্ষেত্রে আমরা কি জানি ভাই? এটা হলো আমাদের হয় আমাদের অর্ধপূর্ণ হইতে হবে বা সম্পূর্ণ পূর্ণ হইতে হবে। তো আমরা জানি যে আয়রনের ক্ষেত্রে, আয়রন 2+ এর ক্ষেত্রে কি হইতো ভাই? আমাদের 3 6 4s 0। সো এটা হবে না। নিকেল 2+ এর ক্ষেত্রেও আমাদের হবে না। কপারের ক্ষেত্রে আমরা কি জানি? কপারের ক্ষেত্রে আমরা জানি 3d10 4s1। এখন দেখো যখন একটা চলে যাবে, আমার যাবে 4s1 থেকে। কোনটা থেকে যাবে? 4s1 থেকে। সো শুধু থাকবে কি 3d10। কপার 2+ এর ক্ষেত্রে সেটা কি হবে? 3d9 না? হওয়ার কথা ছিল যে ভাই আমাদের 3d10 যেহেতু আছে এটা অধিক স্থিতিশীল। বাট মনে রাখবা দুইটা যদি একই পরমাণু হয়, যেটার আয়নের সংখ্যা বেশি হবে, যেটা বেশি আয়নিস হবে সেটা হলো অধিক স্থিতিশীল। সো উত্তর হবে কপার 2+। উত্তর কি হবে? কপার 2+। এটা মনে রাখবা। এমনকি Fe3+, Fe2+ এর ক্ষেত্রেও সেম। তারপরে কপারের 29তম ইলেকট্রনটি মানে কোন অরবিটালে প্রবেশ করে? ভাই কপারের 29তম ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে? এর আগেও দেখছি যে ভাই আমাদের 3d10 4s1 এ প্রবেশ করার কথা ছিল, কিন্তু এটা চলে আসে 3d তে। তো উত্তর হবে কি 3d। তারপরে আউবাউ নীতি অনুসারে আমাদের নিচের কোন শক্তিক্রমটি সঠিক? ভাই আমি n+l করব। সেটা কি 4, তারপরে আমাদের কি 5, তারপর হলো আমাদের 5। যেহেতু আমাদের যদি 5 5 মানে দুটো সমান হয়, তখন যেটার n এর মান বড় সেটাকে আমরা অধিক স্থিতিশীল বলি। এটা আমাদের মিলে গেছে শুরুতে, বাকিগুলো চেক করি একটু। সো এটা কি 5 4 মিলল না। তারপরে কি এটা হলো 6 5 মিলল না। এরপরে কি 5 5 6, তারপরে হলো আমাদের 6, কিন্তু আমাদের 4 যেহেতু পরে আছে, সো এটাও মিলল না। সো মিলছে কোনটা? মিলছে শুধু শুরুরটা। তো উত্তর হবে আমাদের ক। তারপরে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা? আমি এর আগেই দেখেছি, এটা হবে লাস্টে 3d5 4s1। দেখো কোনটায় আছে ভাই? খতে আছে। সো এটা হলো উত্তর। তারপরে দুটি মৌলের পরমাণুর বহিস্তরে ইলেকট্রনীয় কাঠামো ns2 np1 এবং ns2 np6 হলে মৌল দুটি পর্যায় সারণী কোন কোন গ্রুপে অবস্থিত? ভাই ns2 np1 ns2 আমাদের np6, আমরা গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করছি? যখন আমরা পি পি এর ব্লকের পাই, এস এর ক্ষেত্রে তো ভাই এস এর উপরে যত আছে, পি এর ক্ষেত্রে হয় হলো আমাদের গ্যান্সামটা। সো পি এর ক্ষেত্রে আমরা জানি যে ভাই 10 যোগ এস এ যত আছে প্লাস পি তে যত আছে, তো 10 যোগ 3, এটা হবে প্রথমটা 13, তারপরেরটা কি 10 যোগ 8, তাহলে কি হবে 18। তো সর্ববস্ত স্তরে যতগুলো ইলেকট্রন আছে প্লাস 10, এটা হলো পি ব্লকের আমাদের গ্রুপ নির্ণয়। তো 13 আর 18। নিজের কোনটির শক্তিমান সর্বোচ্চ? n+l রুল। এটা ক্ষেত্রে কি? এটা ক্ষেত্রে হলো 5, এটা ক্ষেত্রে 5, এটা ক্ষেত্রে হলো 6, এটা ক্ষেত্রে কত? আমাদের 6, সরি এটা ক্ষেত্রে 5।
এটা ক্ষেত্রে কত 5। সো কোনটা সবচেয়ে বেশি আছে ভাই? আমাদের ঘতে বেশি আছে 4d। তারপরে কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? আমরা জানি s অরবিটালে আমাদের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক হয়, আর এটা যদি হয় 1s তাহলে ঘনত্ব আরো বেশি হবে। যত কাছের দিকে নিউক্লিয়াস হচ্ছে আমাদের ইলেকট্রনের ঘনত্ব তত বেশি। তারপরে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? আমরা জানি সকল নিষ্ক্রিয় গ্যাস পি ব্লক মৌল এক্সেপ্ট হিলিয়াম। এক্সেপ্ট কি? হিলিয়াম। এরপরে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটা সঠিক? বা এটা আমাদের বের করতে হবে। যদি আমরা বের করি, আমাদের তো বের করতে হবে। আমরা জানি ম্যাঙ্গানিজের, আমরা জানি ভাই ম্যাঙ্গানিজের আমাদের অ্যাটমিক নাম্বার কত? ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার তোমরা আগে এটা করো, তোমাদের জন্য আমি 30 সেকেন্ড সময় দিলাম যে তুমি এটা করে আমি করতে করতে তার আগে উত্তর দিতে পারো। ঠিক আছে, আমি করতে করতে উত্তর দিয়ে দিবে কিন্তু। ম্যাঙ্গানিজের ইলেকট্রন নাম্বার কত ভাই? 25। ম্যাঙ্গানিজের কত? 25। সো 25 যদি আমি 2 প্লাস করি, সো আমি শুরুতে ম্যাঙ্গানিজেরটা লিখি। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি? আর্গন, তারপরে হলো আমাদের 3d4s, 4s এ দুইটা যাবে, আর যেহেতু আমাদের 25 কত 25, তার মানে এখানে হবে 5। আয়রনের ক্ষেত্রে কি? আয়রনের ক্ষেত্রে হলো 26। তো আর্গন 3d6 4s2। ক্রোমিয়ামের ক্ষেত্রে সেটা হলো আমাদের কি 24। তো সেটা হবে কি আর্গন 3d4 4s2। এখন আমি প্রথমটা ক্ষেত্রে দেখি তো যে ভাই Mn2+, যেহেতু সঠিক মানে একটা বের করে তো ফেললেই সেটা আমার হয়েছে কাজ। তো Mn2+ যদি বলি আমরা, তাহলে এখান থেকে দুইটা ইলেকট্রন যাবে। তো দুইটা ইলেকট্রন যদি চলে যায়, আমাদের এখান থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যা হবে 5। এখান থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে আমাদের বিজোড় ইলেকট্রন কয়টা হবে? যেহেতু 3d6 আছে মানে 5টার পরে একটা ইলেকট্রন আবার আরেকটাকে বিজোড় থেকে জোড় বানাই দিবে, সেখানে বিজোড় ইলেকট্রন হবে 4টা। এখান থেকে যদি আমাদের দুইটা চলে যায় তাহলে এইখানে আমাদের কয়টা হবে ভাই? এখানে দুইটা না, এখান থেকে যদি 3টা চলে যায় বলছে ক্রোমিয়াম 3+, তো এইখান থেকেও তারপরে একটা চলে যাবে, 4 থেকে হয়ে যাবে 3। তো এই জায়গায় বিজোড় ইলেকট্রন কয়টা থাকবে? 3টা। সো প্রথমটাই সঠিক, আমরা বুঝে গেছি যে ভাই 5 4 3। তাও যদি পরেরটা তুমি দেখতে চাও, দেখো তো আমাদের বলছে যে Mn2+, Mn2+ এর ক্ষেত্রে কত 5, তারপরে ক্রোমিয়াম 2+ এর ক্ষেত্রে কত হবে 4, Fe2+ এর ক্ষেত্রে 4। দুটো তো সমান হওয়ার কথা, ওই সাইন হবে না, ভুল। Fe2+ কি Mn এর চেয়ে কম না, তারপরে কি ঘ নাম্বারটাও মিলে না। সো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো আমাদের ক। তারপরে নিচের কোন অরবিটাল হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম? হুন্ডের নীতি মানে কি? যে ভাই বিজোড় ইলেকট্রন ঢুকতে থাকবে, মানে একের পর এক বিজোড় ইলেকট্রন ঢুকতে থাকবে। এটা তুমি পি এর ক্ষেত্রে করতে পারবা, কারণটা কি? পি এর ক্ষেত্রে তুমি এরকম 3টা ভাগ পাবা। তুমি ডি এর ক্ষেত্রেও করতে পারবা, কারণটা কি? কারণ জায়গায় তুমি 5টা ভাগ পাবা। এফ এর ক্ষেত্রেও করতে পারবা, কেন? 7টা ভাগ পাবা। কিন্তু এস এর ক্ষেত্রে আসেই একটা ঘর, তো একটার পরে আরেকটা তুমি বিজোড় ভাবে ঢুকাইতেই পারবা না, তোমার এটা জোর হবেই। সো হুন্ডের নীতি এই জায়গায় তুমি প্রয়োগ করতে পারবা না। সো হুন্ডের নীতি প্রয়োগে অক্ষম কে ভাই? এস অরবিটাল, শেষ। তারপরে একটি অরবিটাল সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? আমি আগেই বলছি একটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টা। এখানে 2 সামথিং এসব 12+1 এগুলো কিচ্ছু আসবে না, কারণ অরবিটালে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ 2টা। তারপর ভাই নিচের কোন অরবিটালটি পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে? ভাই পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে শুধুমাত্র কোনটা? শুধুমাত্র আমাদের পি অরবিটাল। কোনটা? পি অরবিটাল। আর এস ভাই, এস সব সময় সিগমা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। এস হলো সবসময় সিগমা বন্ধন। যদি প্রশ্ন আসে নিজের কোনটি সবসময় সিগমা বন্ধন গঠন করে, সেটা হলো এস। তারপরে কোন মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোন নীতি ব্যবহৃত হয় না? ভাই দেখো আউবাউ, হোন্ড আর পাউলির বর্জন নীতি, আমরা 3টা নীতি আমরা ব্যবহার করি। আর কোনটা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হলো এইটা, সবচেয়ে বেশি হলো আউবাউ নীতি। যদি কখনো একটা বলে সেটা হলো আউবাউ হবে, তখন 3টা বলবে, 3টা হলো এইটা। আর হয় না কোনটা ভাই? প্লাঙ্কের নীতি। তারপরে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে? ভাই দেখো কপার, আমার 10 আর 1 হয়ে গেছে, 9 আর 2 হওয়ার কথা ছিল, উত্তর হবে কপার। এগুলা সব রিপিটেড কোশ্চেন, আমি তোমাকে প্র্যাকটিস করাচ্ছি, দ্রুত যাচ্ছি, এইভাবে তুমি এক্সাম হলে প্র্যাকটিস করবা, এইভাবে এক্সাম হলে তুমি এইসব ভাইবে অ্যান্সার করবা। তো আমি তোমাকে এইভাবে সলভ করাচ্ছি। তারপরে অরবিটাল সমূহের সঠিক শক্তির ক্রম কোনটা? n+l রুল। n+l রুল আমি দেখি n+l রুল কি। এই জায়গায় 3, তারপরে এটা হলো আমাদের কি 3+2 5, তারপরে 4+1 5। ওকে, তারপরে এটা হলো আমাদের 5, 5-এর পরে 3 হবে না। তারপর এটা কত 5, 5-এর পরে আমাদের 3 হবে না, 3 5, তারপর এটা কত ভাই 5। কিন্তু আমাদের কখনোই যদি
দুইটার n প্লাস এল সমান হয়, যেটার n বড় সেটা পরে হবে, কিন্তু কখনোই যেটা n ছোট সেটা আগে হবে না। যেটা n মানে যেটা হলো আমাদের n বড় সেটা হবে সবচেয়ে বেশি আমাদের শক্তিশালী, আর যেটার n হলো ছোট সেটা হবে কম। সো এই জায়গায় যেহেতু m দুইটার সমান, n যেটার বড় সেটা হওয়ার কথা ছিল পরে, সো এটাও হবে না। সঠিক উত্তর আমাদের ক। তারপর নিচের কোন অরবিটালের সর্বনিম্ন শক্তি সম্পন্ন, মানে যেটা শক্তি সবচেয়ে কম, এই যে 3 5 4 5 3, উত্তর হবে ঘ। তারপরে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ভাই যেটার শক্তি কম সেটাতে। তো দেখি তো এই জায়গায় কত, 6 + 1 6, 5 প্লাস 6 + 1 হলো 7, 5 + 2 7, 4 + 3 7, 7 + 1 7। এখন যদি আমার প্রত্যেকটার n প্লাস এল সমান হয়, n প্লাস এল যদি সমান হয়, তখন n এর মান যেটার কম, n এর মান যেটার কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, এটা হলো আমাদের 4f। দেন আইআর অঞ্চলে কোন তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের 2.5 × 10⁵ মিটার হয়, তাহলে স্পন্দন সংখ্যা কত? আমরা খুব ভালো মতোই জানি স্পন্দন সংখ্যা হলো 1/λ। স্পন্দন সংখ্যা কত? 1/λ। তো আমি যদি 1/2.5 × 10⁵ বলি, দেখে মনে হচ্ছে যে ভাই এটা তো করাই সম্ভব না, আপনি কেন এটা রাখছেন, আপনি কেন আমার এই ক্যালকুলেটর স্যার এটা করাইতে চাচ্ছেন? দেখো করা কিভাবে সহজ। 2.5 ইন্টু কত, আমি 10⁻⁻5, এই 10⁻⁻5 কে উপরে নেওয়া যায় না, তো উপরে নিলাম 10⁵/2.5। ওকে, এখন 2.5 কে আমরা লিখতে পারি না যে 2 মানে 25 × 10⁻⁻1 লিখতে পারি, কিন্তু 2.5 কে আমরা লিখতে পারি যে 25 × 10⁻⁻1। তো এটাকে আমি উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলে কি হবে, 10⁶ মাইনাস হলো 25, 10⁶ ইন্টু কি -25। এখন এটাকে আমি কি লিখতে পারি, দেখো এটা কিন্তু মিটারের করতেছি, কিসে করতেছি, মিটার। তো দেখো 10⁶, মানে 1 × 10⁻⁶/25। তো এটা আমি লিখতে পারি না যে 100 × 10⁴, আমি দুইটাকে সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, 100 × 10⁴ লিখতে পারি না, লিখতে পারি 25। সো এটা কাটাকাটি করলো 4 × 10⁴ পার মিটার। এটা হলো আমাদের মিটারে অ্যান্সার। যখন আমার সবগুলো সেন্টিমিটারে আছে, আমি 2 কমাই দেব, কি করব, 2 কমাই দেব। সো এটা ইকুয়াল টু কি হবে, 4 × 10⁻² পার সেন্টিমিটার। উত্তর কি 400 পার সেন্টিমিটার। বুঝতে পারছো কি পারো নাই? এরকম ভাবে আমাদের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হয়, এরকম ভাবে আমাদের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হয়। ঠিক আছে, এটা জাস্ট একটু তোমার জন্য একটু বেশি সময় রেখে দিলাম, তো মাথায় রাখো। ওকে, আচ্ছা, অনেকে আমাকে মানে হয়তো ভাবতে পারো যে আমি একদম শুরুতে একটা কথা বলছিলাম, একদম প্রথম স্লাইডে, আমি সরি যে ওইটা আমার আসলে ব্যাখ্যা করা উচিত ছিল, আমি ব্যাখ্যা করতে পারিনি তোমাদেরকে, করি নাই হয়তো, যে 1 আর্চ ইজ ইকুয়াল টু 10⁻⁷ জুল, বা 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্চ। এইটার আমাদের দেখবা মাঝে মাঝে কনভার্সন আসে, তুমি যখন আর এর মান পড়তে যাবা, পরিবেশ রসায়নে আর এর মান, তখন তুমি এই জিনিসটা পাবা, সিজিএস দেখবা আর্চ দেওয়া আছে। মনে রাখবা যে ভাই জুলকে তুমি 10⁷ দ্বারা গুণ করতে হবে। প্লাঙ্কের ধ্রুবক কি ছিল, 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এটা যখন আর্জে নিয়ে যাবা তখন কি হবে, 6.63 × 10⁻34 ইন্টু 10⁷ আর্চ, কারণ 1 জুল ইকুয়াল টু কি 7 আর্চ। তো সেটার মান কত হবে, 6.63 × 10⁻27 আর্চ সেকেন্ড। তো যদি কখনো আর্জে মান থাকে সেটা কিন্তু 10⁻27 হবে। ঠিক আছে, মাঝে মাঝে জুলে কিন্তু মান দেওয়া থাকবে না। ওকে, আচ্ছা, তো এটা হলো 400। তারপর নিচের কোন সমীকরণটি সঠিক নয়? ভাই দেখো এটা কি বলছে সঠিক নয়, প্রথমটা বলছে হলো আমাদের সংখ্যা 1/λ, মিলে গেছে। v = c/λ, ঠিক আছে। e = h নিউ হইছে। ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু ল্যামডা, এটা কি কখনো হয়? আমরা কি জানি যে ভাই ই ইজ সমান কি hc/λ। সো ডেল্টা ই সবসময় কি আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ল্যামডা। সো এটা আমাদের ভুল, উত্তর হলো ঘ। বোর ব্যাসার্ধের মান কত? ভাই এটাতে কতবার পরীক্ষায় আসছে। বোর ব্যাসার্ধের মান হলো 5 × 5.292 × 10⁻11 মিটার। এটা অনেকগুলো কনভার্সন আছে, তো অনেকগুলো কনভার্সনে কয়েকটা যদি আমি বলি, 5.292 × 10⁻11 মিটার, এটাকে আমি কি লিখতে পারি, 0.5292 × 10⁻10 মিটার লিখতে পারি না? লিখতে পারি। তাহলে এটাকে একটু লেখা যায় না,
0.592 অ্যাংস্ট্রম লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি না 0.5292 ইন্টু সরি এটা লিখতে পারি না 0.05292 ইন্টু 10⁻⁹ মিটার লিখতে পারি না? লিখতে পারি। তো এটা ইকুয়াল টু লেখা যায় 0.05292 ন্যানোমিটার। ওকে, তো এই ভ্যালুগুলো জানবা লাগবে, ঠিক আছে? ওকে, তারপরে কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালী ব্র্যাকেট সিরিজ মানে উদ্ভূত কথা আমরা জানি যে ভাই বামার হলো, আমরা জানি বামার হলো আমাদের দৃশ্যমান, দেন হলো আমাদের তার উপরে লাইমেন, আর তার নিচে হলো প্যাসেন্ট ব্র্যাকেট ইত্যাদি 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 ইত্যাদি। এই দৃশ্যমানের পরে যতগুলো আমরা পাই সবগুলো হলো আইআর, সবগুলা কি আইআর। আর উপরে যেটা উপরেটা হলো ইউভি, লাইমেন হলো ইউভি, তারপরে দৃশ্যমান, বাকি যা পাই সব হলো আইআর বা অবলোহিত, প্যাসেন্ট ব্র্যাকেট সব। তারপরে আমাদের অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হলে নিচের কোন বর্ণালী সিরিজ উৎপন্ন হয়? আমরা কি জানি? লাইমেন বা আমার প্যাসেন্ট, তৃতীয় শেল মানে কি? উত্তর হবে প্যাসেন্ট। উত্তর কি? প্যাসেন্ট। 4 নাম্বার বলে হয়তো ব্র্যাকেট। তারপর VRH 1/n1² সমীকরণতে লাইমেন সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত? বা লাইমেন n1 বলছে, তো লাইমেনের ক্ষেত্রে n1 কত? ভাই L1 করলো 1, n1 কত ভাই? 1, মানে যেটাতে আসতেছে কত ভাই? 1 এ আসতেছে। লাইমেন মানে কি? 1। তারপরে শেষ, আমরা গুণগত রসায়নের পরের ক্লাসটা কিন্তু অবশ্যই করব। আমি তোমাকে দ্রুত পড়াই দিছি, যত দ্রুত সম্ভব আমি পড়াই দিছি, জাস্ট তোমাকে বুঝাইতে যে ভাই পরীক্ষা হলে তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে। কারণ আমি প্রায় কতগুলা পড়াইছি, 108টা মতন কোশ্চেন পড়াইছি প্রায়। 108-9টা কোশ্চেন পড়াইছি আমি, দেখবা যে 50 মিনিটের মধ্যে, 55 মিনিটের মধ্যে। তো এই যে এত দ্রুত পড়াচ্ছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য, তবে এক্সাম হলে কিভাবে 30 সেকেন্ডের মধ্যে তোমার অ্যান্সার করতে হবে, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারতে হবে। এবং পরের ক্লাসটা অবশ্যই করবা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, দেখেছো তো একই প্যাটার্নের কোশ্চেন ঘুরে ঘুরে আছে, প্র্যাকটিস করবা বেশি। আজকের মতন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।